এখানে 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 আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমাকে কেন ডাকা হলো, সেই 3টা থেকে বসে থাকছি আমি। তো আসলে একদমই দরকার নেই, কারণ যখন আমাদের ব্রেন একেবারে মানে একটার পর একটা নলেজ আসতে থাকে, এরপরে নতুন নতুন নলেজ যখন আসে পুরোনো চলে যায়। এই যে পলাশ ভাই এত সুন্দর করে বলেছেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এই পলাশ ভাইয়ের কথাগুলো যদি আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি এবং বুঝি, এনাফ, মোর দেন এনাফ। কি হয়েছে, এই 2 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমার খুব কাছের মানুষ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মরে গেলেন। উনি সুস্থ মানুষ, ওনার কোনো হার্টের প্রবলেম ছিল না। উনি কক্সবাজারে গেছেন প্লেনে করে এসছেন, গাড়িতে করে ফিরছেন, মরে গেলেন। আমি দৌড়ে গেলাম হাসপাতালে, মরে গেছেন একটা সুস্থ মানুষ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমরা কতবার যে ওনাকে, আমরা একসাথে চেন্নাই গেছি সেমিনারে, আসামে গেছি সেমিনারে, একসাথে কাজ করেছি আমি, অথচ মরে গেলেন। কিভাবে? হার্ট অ্যাটাক। ঈদের দিন সকালবেলা নামাজের আগে, সাউন্ড আসতে, সকালবেলা কোরবানি ঈদে নামাজে যাওয়ার আগে স্ট্যাটাস দিয়েছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেককে গোসল করেছেন, পায়জামা কাজ পড়েছেন, নামাজে যাবেন, মরে গেলেন। কোনো হার্টের প্রবলেম ছিল না। 21 টিভির সিনিয়র বার্তা সম্পাদক, কিচ্ছু নেই, খেয়েছেন, কেমন যেন লাগছে, শুয়ে পড়েছে, মারা গেছে। আচ্ছা, পৃথিবীতে 1 নম্বর মৃত্যু রোগের নাম কি? হার্ট অ্যাটাক। সারা পৃথিবীতে 1 নম্বর মৃত্যু রোগের নাম কি? হার্ট অ্যাটাক। সেটা বাংলাদেশে, আমেরিকাতে, ইউরোপে সবখানে। আচ্ছা, হার্ট অ্যাটাকের প্রধানতম কারণ কি? টেনশন। আমি গত 15 বছরে 3 লক্ষ মানুষকে শুধু ট্রেনিং করিয়েছি কি করে টেনশন থেকে বাঁচতে হয়। পৃথিবীতে 1 নম্বর মৃত্যু রোগের নাম কি? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের প্রধানতম কারণ কি? টেনশন। টেনশনের প্রধানতম কারণ কি? স্ট্রেস, মানসিক চাপ। মানসিক চাপের প্রধানতম কারণ কি? আর বলবো না। ওই যে ইন্টারভিউতে যাবে, টেনশন, আগে তো ঠাপাস, লাভটা কি? ইন্টারভিউ বলে যাচ্ছে টেনশন, যাওয়ার আগে ফিনিশ। তাহলে পৃথিবীর 1 নম্বর মৃত্যুর কারণ কি? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কারণ কি? টেনশন। টেনশনের কারণ কি? স্ট্রেস। স্ট্রেসের কারণ কি? নেগেটিভ থট, নেতিবাচক চিন্তা। নেগেটিভ থট কোনগুলো? হবে কিনা, পারবো কিনা, সম্ভব কিনা, আমাকে ছেড়ে চলে গেল কেন, বললো না কেন, করলো না কেন, পারবো তো? আচ্ছা, নেগেটিভ থট কাকে বলে আর পজিটিভ থট কাকে বলে? নেগেটিভ থট কাকে বলে, পজিটিভ থট কাকে বলে? নেগেটিভ থট হচ্ছে যে চিন্তা করলে শান্তি লাগে, ভালো লাগে, সুখ লাগে, আনন্দ লাগে, আত্মবিশ্বাস জাগে, আনন্দবোধ লাগে, সেসব চিন্তাকে বলে পজিটিভ থট। আর যে সকল চিন্তা
রাগ লাগে, হতাশ লাগে, মেজাজ গরম হয়, ভালো লাগে না, হিংসা লাগে, মানে ইগো লাগে, মেজাজ খারাপ হয়, ওই সকল চিন্তাকে কি বলে? নেগেটিভ থট। আমি কি বলতে পারছি? পারবো না, হবে না, সম্ভব না, কি জানি, হবে কিনা চাকরি, কি বলবে না বলবে, জীবন শেষ, এইগুলোকে বলা হয় নেগেটিভ থট। আর পজিটিভ থট হলো পারবো, হবে, সম্ভব, এগুলো। ওকে, তাহলে পজিটিভ থট আর নেগেটিভ থট আপনাদেরকে কিছু জানতে হবে। পজিটিভ থিঙ্কিং কাকে বলে? আমি তো বললাম পয়েন্টগুলো। পজিটিভ থিঙ্কিং হচ্ছে, আপনাদেরকে অবশ্যই জানতে হবে, পজিটিভ থিঙ্কিং হলো আমাকে সবসময় চিন্তা করতে হবে আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, বেস্ট হবে, সেরা হবে, সুন্দর হবে, পারবো, হবে, নিশ্চয়ই। এটিকে বলে পজিটিভ থিঙ্কিং। আমি আবার বলছি, পজিটিভ থিঙ্কিং মানে হলো আমরা সবসময় চিন্তা করব আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, বেস্ট হবে, সেরা হবে, সুন্দর হবে, হবে, পারবো, নিশ্চয়ই। এটাকে বলে পজিটিভ থিঙ্কিং, সেটা হোক বা না হোক। আজকে কিন্তু আমি আপনাদেরকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর বুদ্ধি বলতেছি, এবং ইন্টারভিউতে যাবেন হাসতে হাসতে, বেরোবেন হাসতে হাসতে, কোনো প্রবলেম নেই। কিসের টেনশন? আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, টেনশন শব্দ জীবনে শুনেছি, ইউনিভার্সিটি জীবনে শুনেছি, ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। কিন্তু আজকালকার ক্লাস কেজিতে, ক্লাস 1-এ পড়ে, কেজিতে বাচ্চা, সে বলে কি জানিস, তার বন্ধুকে বলে জানিস আমার না কালকে পরীক্ষা যা টেনশন লাগছে না, জানিস টেনশন কি? টেনশন। তো পজিটিভ থিঙ্কিং কাকে বলে? আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, বেস্ট হবে, সেরা হবে, সুন্দর হবে, পারবো, হবে, সেটা হোক বা না হোক। রাইট। আমি আবার বলছি, আমি একেবারে ডেফিনিশনটা বলছি, আজকে শুধু একটু মনে রাখবেন। পজিটিভ থিঙ্কিং মানে হচ্ছে আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, বেস্ট হবে, সেরা হবে, সুন্দর হবে, এটা আমি ভাববো। যদি সেরকমই হয় তো খুব ভালো, কিন্তু সেরকম না হয়ে যদি অন্যরকম কিছু হয় যেটা আমি চাই না, তাহলে বুঝতে হবে ওইটাই ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট, সেটাকে অ্যাকসেপ্ট করা কি বলে পজিটিভ থিঙ্কিং। আমি একেবারে ইংলিশটা বাংলা করে বললাম। আমি একজন থিওসফিস্ট, ইন্টারন্যাশনাল থিওসফিস্ট সোসাইটির বাংলাদেশের আমি ন্যাশনাল স্পিকার, আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, স্টুডেন্টসেরও আমি একজন কাউন্সিলর। আমি একেবারেই বাংলায় অনুবাদ করে বললাম, আপনি মনে রাখবেন কখনো হতাশ হবেন না। ইন্টারভিউটা তো আপনাদেরকে ভালো লাগতেছে, সবাই কি প্রশ্ন করতেছে কোনো ব্যাপারই না। টেনশন করবেন, সব ভুলে যাবেন, স্ট্রেস করবেন, জানা জিনিস বলতে পারবেন না। সেদিন কি হয়েছে জানেন, একটি ব্যাংকের, সরকারি ব্যাংকের জিএম আমাকে বলছিলেন যে আমরা চাকরির জন্য যখন আবেদন করলাম, মানে আমরা বিজ্ঞাপন দিলাম, একটি ইউনিভার্সিটি থেকে, যেটা পাবলিক ইউনিভার্সিটি, 5 জন বেস্ট রেজাল্ট করেছে রিটেনে। ইন্টারভিউ ডাকা হলো, অনেক ইন্টারভিউ ডাকা হলো, যারা ফার্স্ট বেস্ট মানে রেজাল্ট করেছে রিটেনে, পাবলিক ইউনিভার্সিটি, নামটা বলবো না, তারা প্রথমেই বাদ হয়ে গেছে। তারা ইন্টারভিউতে কিছুই পারে নাই, অথচ রিটেনে নাম বলবার না। বড় প্রবলেমটা কি? টেনশন, জানা জিনিসই পারে না। কিসের টেনশন? তো এখন বলতে হচ্ছে পজিটিভ কাকে বলে, বলে থাকবে তো। আমি লাস্ট শেষবার বলছি, আমরা সবসময় চিন্তা করবো আমার জীবনে যা কিছু হবে ভালো হবে, বেস্ট হবে, সেরা হবে, সুন্দর হবে, এটা চিন্তা করা বা এটা ভাবা। যদি সেরকমই হয় আমি যা ভেবেছি তাহলে তো খুব ভালো, কিন্তু যেরকম ভেবেছি হবে, সম্ভব, এটা ওরকম যদি না হয়ে অন্যরকম কিছু হয়, তাহলে বুঝতে হবে ওইটাই ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট। ওটাকে অ্যাকসেপ্ট করতে পারাকে বলবো, হতাশ হওয়া যাবে না কখনো। এক্সাম্পল অ্যাকসেপ্ট করা মানে কিন্তু এটা না যেটা আমাদের আনন্দের ব্যাপার, সুখের ব্যাপার। অ্যাকসেপ্ট করা মানে হলো মাথা ঠান্ডা করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং ওখান থেকে এগিয়ে যাওয়া, পরিষ্কার। আর অ্যাকুরেট মানে হচ্ছে অ্যাকুরেট মানে একদম বরাবর শীঘ্র। অ্যাকুরেট এক্সাম্পল বলি,
আমাদের আল্লাহ না আমাদের নবী বলছেন তোমরা যখন বেহেশত আশা করবা তখন জান্নাতুল ফেরদৌসে আশা করবা। এখন মানে এক নম্বরটা কেউ যদি চিন্তা করে না আমার এক নম্বর দরকার নেই, একটা হলেই হবে, 3 নম্বর হলেও চলে, লাস্টেরটা হলো ক্ষতি নাই। বুঝতে হবে তার মাথায় গন্ডগোল আছে, ডাক্তার দেখার ভীষণ দরকার। অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আমার এক নম্বরটাই লাগবে। আমাদের নবী বলছে তুমি যখন বেহেশত আশা করবা কোনটা আশা করবা? আপনি হচ্ছে হ্যাঁ একটা হলেই হয়, তারপর নেগেটিভ চিন্তা করছে। পজিটিভ চিন্তা হচ্ছে সবসময় বেস্ট চিন্তা করা, যা হবে ভালো হবে, বেস্ট হবে, সেটা হবে, পারবই অবশ্যই। হইতেও পারে না হইতে পারে, এটা কি হবে মানে হবেই, পারবো মানে পারবোই। থিঙ্ক পজিটিভ একদম। আচ্ছা তাহলে যে আমি কি বললাম, আমরা ভাববো সবসময় যা কিছু হবে বেস্ট সেরা হবে। যদি ওরকম হয় খুব ভালো, যদি ওরকম না হয় তাহলে বুঝতে হবে ওইটাই ওই সময় আমার জন্য ছিল অ্যাকুরেট। সেটাকে অ্যাকসেপ্ট করতে পারাকেই বলে পজিটিভ থিঙ্কিং। এক্সাম্পল, আচ্ছা বলতো একটা মানুষ আত্মহত্যা করে কেন? আমাদের মনোবিজ্ঞান বলে, আচরণবিদ্যা বলে, একজন মানুষ আত্মহত্যা করে তখন যখন সে ওই সময়ে ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের আচরণবিদ্যা বলে মানুষ কখনোই আত্মহত্যা করতো না ও যদি ওই সময়ের ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে পারতো। অ্যাকসেপ্ট করতে হবে সিচুয়েশনটাকে, ইটস ওকে, ইটস ওকে, ওকে ওকে ওকে। সাধারণত মানুষ অ্যাকসেপ্ট করতে পারে, মানুষ বলে না আমার ভালোবাসা নিয়ে গেছে, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি চলে যাও। ও তো যাও না পাগল নাকি? বলে গেছে তো ভালো হয়েছে, গেট আউট। একদম থিঙ্ক পজিটিভ, ইজ ওকে। চাকরি হবে তো কি হয়েছে, একটু ভালো হবে, ইজ ওকে, বি হ্যাপি, বি স্মাইল। কি মনে থাকবে কিনা বলো? সিচুয়েশনকে কি করা? অ্যাকসেপ্ট করে, ইজ ওকে। আমি কি আরেকটা এক্সাম্পল দেবো? জীবনটা বদলে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের নবী হযরত মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন, নবী ছিলেন, এমনকি পবিত্র আল্লাহর বন্ধু ছিলেন, ঠিক কিনা বলেন? আমাদের নবী হযরত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, নবী ছিলেন। অথচ দেখেন পৃথিবীর মানুষদের কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লাঞ্ছিত, বঞ্চিত, আঘাতপ্রাপ্ত করেছে। শুধু তাই না, মক্কা থেকে ভাগাই দিচ্ছে এবং উনি ভেঙেও গেছে। উনি তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, তোমার বন্ধু, আমি মক্কা থেকে ভাগবো, এটা কি হয় নাকি? পৃথিবীর মানুষ কি বলবে যে শ্রেষ্ঠ মানুষ ভাগছে? উনি কি এটা বলছেন? কারণ উনি ভালো করেই জানে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, ওইটাই ওই সময় আমার জন্য অ্যাকুরেট। আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, যাইতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি সিচুয়েশনকে এক্সপেক্ট করতে পারে, তাহলে আপনি কেন পারছেন না? নিশ্চয়ই আপনার মাথায় গন্ডগোল আছে। ডাক্তার দেখানো উচিত, যত বড়ই ব্যারিস্টার আল্লাহ ডাক্তার, ঠিক আছে পারবো আমরা। সিচুয়েশনকে কি করা? অ্যাকসেপ্ট করা, ইজ ওকে, ইজ অলরাইট। হ্যাঁ একদম কোনো কিছু ভয় নাই, কোনো কিছু ই নাই, এভরিথিং ইজ ওকে, ইজ অলরাইট, ঠিক আছে বলেন? তাহলে কেন পারবো? মাথা গরম করা যাবে না, হতাশ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। যা কিছু হয় ভালোর জন্যই হয়, ঠিক কিনা বলেন? একদম ঠিক। একটা কথা মনে রাখবেন, আমি তো ছাত্রদেরকে পড়াই ইউনিভার্সিটিতে, আমি ছাত্রদেরকে বলি বাবা দেখো নেগেটিভ থট করবা তো একেবারে জীবনে শেষ হয়ে যাবে। যেমন আমি একটা কথা বলি সবসময় যে মানে পরীক্ষায় ভালো হলে খুশি হব, আর কেউ যদি এখানে ভাবে যে পরীক্ষায় ভালো রেজাল্ট হলে খুশি হবো, ও রেজাল্ট সবসময় খারাপ হবে। পরীক্ষায় ভালো হলে খুশি হবো কেন? আমি খুশি মনেই পরীক্ষা দেবো। ভাইবা ভালো হলে খুশি হবো, ওটা খুশি মনে ভাইবা দেবো। যদি ভাবেন যে ভাইবা ভালো হলে খুশি হবো, নিশ্চিত আমি ফেল করবো। আপনি খুশি মনে পরীক্ষা দেবেন, হোয়াট ইজ টেনশন? কোনো টেনশন নাই, রাইট? একটা কথা মনে রাখবেন, যখনই আপনার মনে হবে, আমাদের ব্রেনটা কেমন জানেন তো,
আমি একজন আমি কিন্তু বায়োকেমিস্ট, আমি পিএইচডি ডক্টরেট করেছি আমি আমেরিকা থেকে, বায়োটেকনোলজিস্ট। আমি কিন্তু বিজ্ঞানের কথা বলছি, মনোবিজ্ঞানের কথা বলছি। দেখেন আমাদের ব্রেনটা কিন্তু খুব অসীম পাওয়ারফুল, অসীম সীমা নাই এমন পাওয়ারফুল আমাদের ব্রেন। কিন্তু আল্লাহ আমাদের ব্রেনটাকে এমন করে করেছে একটা বিষয়ে যে ব্রেন খুবই বোকা। ব্রেন কোনো কোনো ক্ষেত্রে এত বোকা, এই বোকার জন্যই আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি। বলতো কখন বোকা পুলিশ, যেমন ধরেন আপনার আত্মীয় মারা গেছে, বাবা মা ভাই বোন খুব ঘনিষ্ঠ আত্মীয়, লাশটা সামনে আছে, আপনার ব্রেন ছবি উঠেছে। কারণ আমি একটু বলতে চাচ্ছি যে ইমাজিনেশন এবং রিয়েলিটি, এই যে পলাশ ভাই স্টার্ট করেছেন, আমাদের ব্রেন ইমাজিনেশন এবং রিয়েলিটি এই পার্থক্যটা বোঝে না, আর বোঝে না বলেই মানুষ সফল হয়। ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন কল্পনা এবং বাস্তব এই দুটোর পার্থক্য বোঝে না। কিরকম ধর আপনার সামনে লাশ, আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়, তো লাশ দেখে আপনি কাঁদছেন কেন? কারণ ব্রেনের মধ্যে একটা ছবি উঠেছে, দেখো লাশটা এখন আছে, একটু পরে তো কবর দেওয়া হবে, তুমি আর পাবো না, আমি কাঁদছি তার পাবো না, আমার জন্য এত কিছু করেছে। দিস ইজ রিয়ালিটি, সত্যিকারের লাশ, তো আপনি কাঁদবেন না, স্বাভাবিক। কিন্তু আপনি ছবি দেখছেন একটা সিনেমা, তো সিনেমা তো অবাস্তব, সত্য না। কিন্তু ওই অসত্য অবাস্তব সিনেমার মধ্যে দেখলেন নায়ক বা নায়িকা মারা গেছে, কিন্তু আপনি হলে বসে কাঁদছেন। তো আপনি হলের মধ্যে কাঁদছেন কেন? ও তো মরে নেই, ও তো মরে নেই, তা কাঁদছেন কেন? কারণ আমাদের ব্রেন সত্যিকারের লাশ আর ওই অভিনয়ের লাশের পার্থক্য বুঝতে পারছেন তো? এখন আপনি ইন্টারভিউ যাওয়ার আগে যদি মনে করেন আমি পারবো, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে, তখন ব্রেন মনে করে ইয়েস হবে। আর আপনি যদি বলেন হবে না, বলে পারবো না, কি জন্য বুঝতে করবে, আল্লাহ জানে, তখন ব্রেন বলে ইয়েস হবে না। কি আশ্চর্যের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার। আপনি বুঝছেন কি বলেন? আমাদের ব্রেন রিয়েলিটি এবং ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। যেমন আরেকটা একদম পরবর্তী আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন পানিতে পড়ে গেছেন, একটা সাপ বা কুমির আপনাকে তাড়া করছে, আপনি ঘুমের মধ্যে সাঁতার কাটতে আপনার ঘুমের বাইচা গেছে, কোথেকে বাইচে গেছে? আপনি হাঁপাইলেন কেন? আপনাকে তো সাপ কামড় দেয়নি, কিন্তু ব্রেন তো সেটা বোঝে না, ব্রেন মনে করে ঠিকই মনে হয় কামড় দিয়ে ফেলেছে। আপনারা কি আমাদের ক্লিয়ার? ক্লিয়ার? আপনি যা স্বপ্ন দেখবেন, আপনি যা চিন্তা করবেন, আমাদের ব্রেন ওটাকেই সঠিক মনে করে। এই জন্য বিজ্ঞান বলে কখনোই চিন্তা করবেন না যে আপনাকে তো হবে না, আপনি পারবেন না, তাহলে পুরো শরীর আপনার নেগেটিভ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, একদম শেষ। আচ্ছা বলেন তো, আমার শেষ কথা, বেশি কথা বলবো না। আচ্ছা আচ্ছা বলেন তো, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি না, আমার 7 ভাই 2 বোন, আমাদের কোনো প্রাইভেট টিউটর ছিল না, কিন্তু আমার সন্তানদের 3টা 4টা করে প্রাইভেট টিউটর থাকে কেন? আজকাল জেনারেশন ছেলেমেয়েদের মাথায় বুদ্ধি কম, অনেক বেশি, কিন্তু ওদের 4-5টা 6টা করে টিচার থাকে কেন? আমাদের তো থাকে না, আমাদের তো ছিল না, আমার তো ছিল না, তো ওদের থাকে কেন? কারণ ওদের মাথার কনফিডেন্স, বুদ্ধি আমরা নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের সন্তানকে কি বলি জানেন? বাবা তোর কয়টা টিচার লাগবে? তখন ওই ছাত্র বলে কি, ও হ্যাঁ আমার টিচার লাগবে না, আমি বুঝি না। আমরা গার্জেন বলে কি, তোমার চাচাতো ভাই এত কিছু পারছে, তোমার খালাতো ভাই পারছে, তোমার ওই পারছে, প্রতিবেশীর ছেলে কত পারছে, তোমার তুমি পারো না কেন? তোমাকে কিচ্ছু হবে না, তোমার তুমি একটা বোকা, তুমি একটা গাধা। তখন ওর ব্রেন বলে কি, ইয়েস আমি একটা গাধা। এবং আমরা আমাদের সন্তানদের ব্রেন কিভাবে নষ্ট করি? কেউ তো আমরা এটা বলি, তোমাকে যে হবে তুমি বোকা, গাধা, তুমি যে একটা গাধার বাচ্চা, তুমিও গাধা, আমিও গাধা। কি আশ্চর্যের কথা বলছে। তারপর আমরা কি বলে জানি আমাদের সন্তানদেরকে,
বাবা তুমি চিন্তা করো না, এই এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট টিচার দেবো। কেন? তুমি তো একটা বউ। আপনি যখন আপনার সন্তানকে ঘন ঘন বারে বারে বলবেন তোমাকে দিয়ে হবে না, তুমি একটা বোকা, তুমি একটা গাধা, ওর ব্রেন তখন বলে আসলেও তাই, আমাকে দিয়ে হবে না। তো ওর ব্রেনকে নষ্ট করেছে কে? বাবা। আমি আলমাসুর রহমান নিজের চোখে দেখেছি পুরো বাসায় তার 8টা টিচার চেয়ারে বসে আছে, টেবিলে সব বই সামনে, কিন্তু পড়ছে না। আমি জিজ্ঞেস করলাম তুই পড়ছো না কেন বাবা? বলে টিচার আসবে, পড়াবে, বোঝাবে, তখন বুঝবো, আমার তো বুদ্ধি নেই। ওই রাস্তার ধারে চা আলার ছেলে, সে বিপুল পাইনি জিপে, কারণ ওই চা আলার ছেলে জানে আমার কোনো শিক্ষক নাই, থাকবে না, কিন্তু আমাকে জিপিএ 5 পাইতে হবে। সেলফ কনফিডেন্স আমার দ্বারা হবে, আমার পক্ষে সম্ভব। এই জন্য আমাদের মনোবিজ্ঞান কি বলে জানেন? আপনি সকালবেলা আয়নার দিকে তাকিয়ে যদি বলেন এটা কে রে, এ তো খাটু, এ তো বাটু, এ তো বুদ্ধি নাই, কালো ঘোরা লাগছে, ব্রেন বলি ইয়েস খাটু বাটু, তোমাকে দিয়ে হবে না। আমাদের বিজ্ঞান বলে আপনি আয়নার দিকে তাকিয়ে কি বলবে জানেন? ওয়াও, এটা কে রে, এ তো জিনিয়াস, হয়ে যাবেন আপনি গ্রেট। Yes, it is possible. ব্রেন সেটাই রিসিভ করে যেটা আপনি নিজেকে মনে করেন। আপনি তেমনই যেমন নিজেকে ভাবেন। যতবার মনে করবেন I am great, I am a genius, I am a brilliant, তখন ব্রেন বলবে yes, you are a genius, you are a brilliant. কিসের ভয় ইন্টারভিউতে? কিসের ভয়? আমি দুটো এক্সাম্পল বলে আলোচনা শেষ করবো। না না স্যার, আজকে বলতে থাকুন। দুটো এক্সাম্পল। আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন পৃথিবীতে প্রথম, সবচেয়ে প্রথম পৃথিবীতে কে প্রথম হিমালয় পর্বত জয় করেছে? মাউন্টেন হিলারি। 1953 এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি। তিনি 1952-তে যখন একটুর জন্য হিমালয় পর্বতে উঠতে পারেন, তখন সাংবাদিকরা তাকে প্রচুর প্রশ্ন করেছে যে একটুর জন্য পারলেন না, আপনি এতদূর উঠেছেন এখন মধ্যে এটাও পারেনি, কিন্তু একটুর জন্য পারলেন না কেন? তা প্রশ্ন করতে করতে বিপর্যস্ত করে দিয়েছেন। সে আলপনিয়ারে কি করে জানেন? একটা হিমালয় পর্বতের ছবি নিয়ে একটা অনুষ্ঠানে গেছে, সাংবাদিক, সুধী সমাজ, আইন বিশ্বকোষ হয়েছে, সেই এডমন্ড হিলারি সেই ওই সকল সুধী সমাজের সামনে সেই হিমালয় পর্বতের দিকে হাত দিকে বলেছিলেন, হে হিমালয়, হে হিমালয়, তুমি আমাকে এবার হারিয়েছ, এবার তুমি আমাকে হারিয়েছ, তুমি যতটুকু বড় হওয়ার হয়ে গেছো, তুমি যতটুকু উঁচু হওয়ার হয়ে গেছো, কিন্তু আমি একটা মানুষ, আমার ইচ্ছা আমার শক্তি বেড়েই চলেছে। তুমি যতটুকু হওয়ার হয়ে গেছো, কিন্তু আমার মনের শক্তি বেড়ে চলেছে। এবার তুমি আমাকে হারিয়েছো, আগামী আমি তোমাকে নিশ্চয়ই হারাবো। পরের বার এডমন্ড হিলারি ঠিকই এভারেস্ট জয় করেছিলেন। তিনি যখন মাউন্ট এভারেস্ট জয় করলেন, করে যখন ফিরলেন, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, রাইট? তিনি যখন পরের বছর 1953 হিমালয় পর্বত জয় করে পৃথিবীতে ফিরে আসলেন, তখন বহু সাংবাদিক বহু প্রশ্ন করেছেন, কিন্তু একজন সাংবাদিকের একটি প্রশ্ন পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম সেরা প্রশ্ন হয়ে রয়ে গেছে। সেই সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এডমন্ড হিলারিকে, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় প্রথম উঠেছেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় উঠতে গিয়ে সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত কাজ আপনার কাছে কি মনে হয়েছিল? আর এডমন্ড হিলারি যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটা ছিল একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা উত্তর।
অ্যাডমিন হেনরি বলেছিলেন, দেখুন আমি ভারী হেভি পোশাক পরে উঠেছিলাম, কিন্তু এই হেভি শক্তি মানে এই ওজনের পোশাকটাকেও আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয় নাই। প্রশ্নটা কি ছিল, আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি মনে হয়েছিল হিমালয় পর্বত জয় করার জন্য? অ্যাডমিন হেনরি বলেছিলেন যে আমি যে ওজনওয়ালা পোশাক পরেছিলাম, এই ওজনওয়ালা পোশাকটাকে আমার কাছে খুব কঠিন কাজ মনে হয় নাই। ওই যে উঁচু খাড়া পাহাড়, ওটাকেও আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয় নাই। ওই যে তুষারপাত, ওই তুষারপাতকেও আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয় নাই। ওই যে বরফ ভেঙে ভেঙে পড়ছে, ওটাকেও আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয় নাই। আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল নিজের মনকে বোঝানো যে এটা আমার পক্ষে সম্ভব। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের মনকে বোঝানো যে এটা আমার পক্ষে সম্ভব। এটা আমি পারবো ইনশাআল্লাহ। এই জন্য বিজ্ঞানীরা বলে আপনার শত্রু বাইরে নয়, আপনার শত্রু আপনার ভিতরে, মনের ভিতরে। কেউ আপনাকে আটকাতে পারবে না, আটকাতে পারবে একজন, সেটা হলো আপনি নিজে। গুড। Yes, it is possible. Yes, it is possible. ঠিক কিনা বলেন? লাস্ট এক্সাম্পল এবং শেষ এক্সাম্পল। আচ্ছা বলেন তো, আপনারা সবাই জানেন 4 মিনিট ব্যারিয়ার কাহিনী জানেন তো? 4 মিনিট ব্যারিয়ার আজকে যদি ইন্টারনেট দেখেন আপনি চমকে উঠবেন। মানুষ হাজার বছর চেষ্টা করেছিল যে 1 মাইল পথ কত অল্প সময়ে যাওয়া যায়, কিন্তু হাজার মাইল মানুষ চেষ্টা করেছে যে 1 মাইল পথ কত তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু যতবার চেষ্টা করেছে সবসময় 4 মিনিটের বেশি লেগেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, হাজার বছর মানুষ প্র্যাকটিস করতে চেষ্টা করেছে 1 মাইল পথ কত অল্প সময়ে যাওয়া যায়, কিন্তু সবসময় লেগেছিল 4 মিনিটের বেশি। এমনকি আপনি জানেন যারা নিগ্রহ তারাও পর্যন্ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করেছিল কি করে 1 মাইল 4 মিনিটের কমে যাওয়া যায় কিনা। কারণ কেন মানুষ পারে না, কেন 4 মিনিটের বেশি লাগে, কিন্তু কখনোই পারে নাই। তখন নিউরোলজিস্টরা গবেষণা করলেন আসলে কি এটা মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষ এত চেষ্টা করছে কেন পারছে না। তো নিউরোবিজ্ঞানী বললেন আসলে এটা সম্ভব নয়। কারণ মানুষ তো হিউম্যান বিং, মানুষ যদি জোর করে চেষ্টা করে, জোর জবরদস্তি, তাহলে ব্রেনের নিউরোলজিক্যাল ইমব্যালেন্স হয়ে যাবে, হার্ট বাস্ট করবে, ফুসফুস ছিঁড়ে যাবে, মারা যাবে। তখন ইউনিভার্সাল ট্রুথ হলো যে 4 মিনিট ব্যারিয়ার। মানুষ তো বাঘ না যে 1 লাফে এত যাবে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, 1953 এপ্রিল মাসে রজার ব্যানিস্টাইন, ব্রিটিশ অ্যাথলেটস, তিনি এপ্রিল মাসে 1953 4 মিনিটের কম সময়ে 1 মাইল পথ অতিক্রম করেছিলেন। পৃথিবীকে চমকে দিয়েছিলেন। এটা কি করে সম্ভব? How it is possible? তখন সেই নিউরোবিজ্ঞানীরা যারা বলেছিলেন এটা সম্ভব নয়, তারা আবার গবেষণায় বসলেন এটা কি করে সম্ভব, আমরা যা বলেছি রিসার্চ কি ভুল? কিন্তু তারা বললেন না, আমাদের রিসার্চ ঠিকই আছে। তারা বললেন আমরা বলেছি যে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, বাট তারা বলেছিলেন বাট একজন মানুষ যদি ডিপ ইন্টেনশনালি, গভীর বিশ্বাসের সাথে মনে করে যে আমি এটা পারবো, এটা আমার পক্ষে সম্ভব, সঙ্গে সঙ্গে তার ব্রেনের নিউরোলজিক্যাল বডির যে নিউরন ফাংশন সমস্ত কিছু বদলে যায়। ওকে, আচ্ছা বলুন তো, মন খারাপ হওয়ার জন্য, মেজাজ গরম হওয়ার জন্য কি দায়ী? সিম্পল, সেটা হচ্ছে আমি যখন মনে করি আমি যা চাই তা যখন পাই না, আমরা কি চাই? সবকিছু আমার মতন ঘটুক, আমার মতন বলুক, সবাই আমার মতন চলুক, আমি যেমনটি ভাবছি তেমন যদি হয়, আমি যেমনটি চাচ্ছি ওটা যদি পাই,
সবাই যদি আমার কথা মতো চলে, সব কিছু যদি আমার মনের মতন হয়, তাহলে আমি খুশি। আর যদি সেটা না হয়, আমি দুঃখী। রাইট? ইয়েস বলেন, রাইট? Yes. আমাদের মন খারাপের কিছু কারণ কি? আমি যা চাচ্ছি তা যখন পাচ্ছি না, আমি যা ভাবছি তখন সবাই যখন আমার মতো ভাবছে না, আমি যা আশা করছি তা যখন হচ্ছে না, আমি চাই কি সবাই আমার মনের মতন চলুক, আমার মনের মতন বলুক, সবকিছু আমার মনের মতন হোক। রাইট? রাইট। তার মানে কি হলো? এই যে আমরা যাবো যখন রাস্তাতে বাবুদের ট্রাফিক রাস্তার খালি নাই, আমারটা আগে ছাড়বে, রাস্তাটা ফাঁকা থাকুক, তাহলে খুশি। আর না হলে না, ঠিক কি ঠিক না? ওকে ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার বিরক্তির কারণ, রাগের কারণ, আমি যা চাচ্ছি তা যখন পাচ্ছি না, আমি যা ভাবছি তা যখন ঘটছে না, আমার মনের মতন যখন ঘটনাগুলো ঘটছে না, মনের মতো যখন সবাই চলছে না, তখনই আমি বিরক্ত হচ্ছে, রাগ করছে। আর সব যদি আমার মনের মতো হয় তাহলে আমি খুশি। ঠিক? বাট আপনি জেনে রাখেন, আপনার জীবনে বা প্রতিদিন 80% আপনার মনের মতো হবে না। এক্সাম্পল, মনোযোগ দিয়ে শোনেন, জীবনটা আজকে থেকে বদলে যাবে ইনশাআল্লাহ, আজকে থেকে। আপনি রাত্রেবেলা ঘুমাচ্ছেন, রাখুন, আপনি রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় ভাবছেন, আচ্ছা এই যে মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, মানুষ ডায়াবেটিস হৃদরোগ হচ্ছে, কেন? কারণ মানুষ আসলে সব লাইফ স্টাইল ঠিক মতো মেনটেন করে না। তাহলে আমি কালকে থেকে কি করবো? সকালবেলা ঘুম থেকে উঠবো, ভোরবেলা উঠে কি করবো? নামাজ পড়বো আর 2 গ্লাস পানি খাবো, লবণ, লেবু পানি দিয়ে, যাতে আমার পেট এবং আমার মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে। কেন? পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন তার 90% বেশি করে সকালবেলা উঠেছে, ভোরবেলায়। সেটা আমি তাই করবো। দেখেন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজে নিজে, যে কালকে থেকে ভোরবেলা উঠবো, নামাজ পড়বো, মর্নিং ওয়াক করবো, যাওয়ার আগে 2 গ্লাস বা 1 মগ লেবু পানি খাবো, যাতে আমার সবকিছু পেটে ঠিক থাকে। আর কি করবো? কালকে থেকে রাগ করবো না, যাই হোক, যাই করুক, যাই করুক, আমার বাবা যদি কাজের প্লেট দুটো ভেঙ্গাও দাও, তাও রাগ করবো। দেখি না কি হয়, রাগ ছাড়া থাকা যায় কিনা। কি সিদ্ধান্ত নিলেন? কালকে রাগ করবো না। আর কি সিদ্ধান্ত নিলেন? যে কালকে থেকে যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, কালকে থেকে সিগারেট খাবো না। আর কি সিদ্ধান্ত নিলাম? কালকে থেকে বই পড়বো। এই যে একটু আগে যে বই পড়া নিয়ে বলা হচ্ছিল, তো কেন বই পড়বো? কারণ পৃথিবীর বিজ্ঞানী বলেছেন যে বই যত পড়বো ব্রেন তত ডেভেলপ হবে। এই যে বিল গেটস বলে, আমি প্রতি মাসে অন্তত 4টা বই পড়ি নতুন। কেন? আমার ব্রেনকে ডেভেলপ করার জন্য, পার্সোনাল ডেভেলপ করার জন্য। সারা পৃথিবী এবার ফেসবুকের মালিকও বলে মাসে 2টা বই পড়ি। কেন? আমার ব্রেনকে ডেভেলপ করা দরকার, পার্সোনাল ডেভেলপ করা যাবে। তাহলে কালকে থেকে আমি কি করবো? অন্তত আধা ঘন্টা বই পড়বো। আর কি করবো? রাগ করবো না। আর কি করবো? কালকে থেকে সিগারেট ছেড়ে দেবো। আর কি করবো? সকালবেলা উঠবো। আর কি করবো? কালকে থেকে বই পড়বো। আপনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, নিয়ে ঘুমিয়েছেন, পরের দিন উঠলেন, সারাদিন সবকিছু কাজ করলেন, রাত্রে ঘুমানোর সময় আপনি ভাবছেন, আমি গতকাল যা যা সিদ্ধান্ত নিয়েছি তার কতটুকু করেছি। দেখবেন তার 80% আপনি করেননি বা করতে পারেননি। তার মানে হলো আপনি আপনার কথাই শোনেন না, আপনি আপনার কথাই মানেন না, আপনি নিজেকেই কন্ট্রোল করতে পারেন না। সেখানে আপনি আপনার কথাই শোনেন না, আপনার কথাই মানেন না, আর আপনি ভাবছেন সবাই আমার কথা কেন মানে না, কেন চলে না। পাগল নাকি? আপনার কথা তো আপনি নিজেই শোনেন না, আপনি তো নিজের কথা নিজেই বুঝেন না, তো আপনার কথা সবাই শুনবে কেন? নিজের কথা নিজেই শুনবে না, ওটা তো শুনবে, লোকের কথা শোনে কেন? আমার কথা চলে না, মেন্টাল ট্রিটমেন্ট পাওয়া। ব্যাপারটা ক্লিয়ার? আপনি নিজের কথা নিজেই শুনেন না, নিজেই বলেন, ভাবে সবাই আমার কথা শোনে না, কেন শুনবে? কেন কেউ শুনবে না।